এখানে যে ঘটনাটি বর্ণনা করা হয়েছে এটা সম্পূর্ণ সত্য একটি ঘটনা। খুব ছোট একটা ঘটনা, খুবই ছোট, কিন্তু ঘটনাটা বড়ই অদ্ভুত। এমন ছোট অনেক ঘটনা আপনার জীবনে প্রতি মুহূর্তে ঘটছে। বাতাস নেই চারপাশ, নিস্তব্ধ, গুমোট একটা ভাব চারপাশে। হঠাৎ করেই কি আপনার দক্ষিণের জানালার পর্দাটা একটু দুলে উঠল? কেউ কি সেখানে এসে নিশ্চুপ ভাবে দাঁড়িয়ে আছে? কোনো ছায়া, কোনো অশরীরী কোনো কিছু থাকতেও পারে। মানুষের জীবন হচ্ছে ঘটনাবহুল একটি জীবন। চলার পথে এমন অনেক রহস্যময়, অকল্পনীয় অনেক কিছুই ঘটে আমাদের জীবনে। আমার বন্ধু রকির জীবনেও এমনই একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে, যা ভাবলে আজও গা শিউরে ওঠে। ঘটনাটি ঘটেছিল আজ থেকে 10-12 বছর আগে। রকির চিঠি থেকেই পড়ছি। ঘটনাটি আমাদের গ্রামের। আমাদের গ্রামটা ছিল অনেক সুন্দর, কিন্তু জনবসতি অনেক কম। আমাদের বাড়ি থেকে দক্ষিণ পূর্ব দিকে একটি নদী ছিল। নদীর পাশ দিয়ে সরু একটি রাস্তা ছিল। প্রায় 2 কিলোমিটার যাওয়ার পর একটি অনেক পুরনো ভিটে বাড়ি। সেই ভিটায় অনেক পুরনো একটি বট গাছ আর একটি তেঁতুল গাছ ছিল। ভিটায় কয়েকটা কবরও ছিল। লোকমুখে শোনা যেত ভিটার ওই বট গাছ ও তেঁতুল গাছে অনেক অশরীরী জিনিস রয়েছে। ওই ভিটাকে কেন্দ্র করে এই অনেকের জীবনে ঘটে গেছে অনেক ভয়ঙ্কর ও শোচনীয় ঘটনা। আমাদের বাড়ি থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে একটি হাট ছিল। ওই হাটে যেতে ভিটাটা অতিক্রম করতে হয়। ওই দিন হাটে যেতে অনেক দেরি হয়ে গিয়েছিল, প্রায় সন্ধে হয়ে যায়। হাটে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এবং কিনে ফিরে আসতে আসতে তখন প্রায় 9টা বেজে গেছে। আমি যখন হাট থেকে বাড়ি আসছিলাম তখন আমার সাথে কেউ ছিল না, এবং ওই রাস্তা ধরে আমি আস্তে আস্তে হাঁটছিলাম। দূর দূরান্ত পর্যন্ত লোকালয়ের কোনো চিহ্ন নেই। যখন আমি ওই বাড়ির খুব কাছে কাছে চলে এসেছি, কেমন যেন একটা ভয় আস্তে আস্তে আমাকে পেয়ে বসেছিল। পরক্ষণেই মনে হলো ওই ভিটার পাশ দিয়েই আমাকে যেতে হবে। আর ওই রাত ছিল অমাবস্যার রাত। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, এতই অন্ধকার যে নিজের শরীর পর্যন্ত দেখা যাচ্ছিল না। আমার হাতে কোনো টর্চও ছিল না। যখন আমি ওই ভিটার খুব কাছাকাছি চলে আসি তখন ওই জায়গাটা মনে হচ্ছিল নীরব, নিস্তব্ধ, কেমন শুনশান চারপাশ। এমনকি একটা ঝিঁঝি পোকার ডাক পর্যন্ত নেই। হঠাৎ করে সেই শুনশান নীরবতায় কেমন একটা নাকি সুরে কান্না ভেসে আসলো আমার কানে। এমন শুনশান জায়গায় কে কাঁদে? অমন করে কে কাঁদে? ভয়ে আমার গলা আস্তে আস্তে শুকিয়ে
লুকিয়ে আসছিল। আমি ঠিক বুঝতে পারছিলাম ওই জায়গাতে এমন কিছু একটা আছে যা হয়তো আমাকে লক্ষ্য করছে। আস্তে আস্তে কান্নার বেগ আরো বাড়তে লাগলো। আমি ওই জায়গাটা থেকে তাড়াতাড়ি সরে আসার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছিল না। কান্নার শব্দ আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছিল, আবার পরক্ষণেই কোথা থেকে যেন সেই কান্নার শব্দ ভেসে আসছিল। ভয়ে আমি তাড়াতাড়ি সেখান থেকে সরে যেতে চাইলাম, কিন্তু মনে হচ্ছিল পা যেন মাটিতে পেবে যাচ্ছে। হঠাৎ করেই আবছা আবছা অন্ধকারে আমি পরিষ্কার দেখলাম সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ ঠিক রাস্তার মাঝামাঝি পড়ে আছে। চারপাশ থেকে লাশের পচা বোটকা গন্ধ ছড়াচ্ছিল। আমি চিৎকার দেবার চেষ্টা করছিলাম, কিন্তু এতটুকু শক্তি আমার গায়ে ছিল না। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে টর্চের আলো এসে পড়ল আমার গায়ে। আমি দেখতে পেলাম 2-3 জন লোক এদিক দিয়ে আসছে। পরক্ষণেই তাকিয়ে দেখলাম কোথায় কি, কোথাও কোনো কান্নার আওয়াজ নেই, কোনো কিছু নেই। সেই লাশটাও অদৃশ্য হয়ে গেছে। আমি দেখলাম 3 জন লোক টর্চ নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। ধরে যেন প্রাণ ফিরে এলো, কারণ সেই 3 জন লোকের একজন ছিল আমার বাবা, আরেকজন আমার কাকা এবং আমার কাকাতো ভাই। আমার ছোট ভাই, চাচাতো ভাই রনি আমাকে বলল, হাট থেকে তোর আসতে দেরি হচ্ছে বলে আমরা এগিয়ে আসলাম তোকে এগিয়ে নিতে। তারপর বাড়ি ফিরে আসি, কিন্তু ওই ঘটনা আমি কাউকে বলিনি। এই ঘটনার ঠিক 2 দিন পর আমি আর আমার সেই চাচাতো ভাই রনি রাতে নদীতে মাছ ধরবো যাওয়ার পরিকল্পনা করলাম। ওই সময় নদীতে খুব কম পানি ছিল। প্রায় রাতে আলো নিয়ে আমরা মাছ ধরতে বের হতাম। কথা ছিল রাত 12টার সময় আমাকে ডাক দিয়ে নিয়ে যাবে রনি। আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করেই রনির ডাকে আমার ঘুম ভাঙল। রকি, এই রকি! ধরফর করে উঠে বসলাম আমি। মাছ ধরার টুকরি আর আলু নিয়ে বাইরে এসে দেখি রনি একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। বলল, চল, মাছ ধরতে যাবি না? আমি বললাম, হ্যাঁ যাবো তো, চল। ও আমার সামনে হাঁটছিল আর আমি ওর পেছন পেছন। নদীতে এসেই দুজন পানিতে ঝাঁপিয়ে পড়লাম মাছ ধরার জন্য। সবসময় আমি বেশি মাছ ধরতাম, কিন্তু এদিন খুব অবাক হয়ে লক্ষ্য করলাম রনি প্রচুর মাছ ধরছে, কিন্তু আমার ভাগে যেন একটা মাছও জুটছে না। ধীরে ধীরে ও বেশি পানির দিকে নামতে শুরু করলো। আমাকে বলল, এই দিকে আয়, এই দিকে বেশি মাছ। আমি রনির কাছ থেকে একটু দূরেই মাছ ধরছিলাম, বলা চলে নদীর একেবারে পাড়ের কাছাকাছি। কিন্তু রনি যেখানে মাছ ধরছে সেখানের পানি অনেক গভীর। হঠাৎ করে চাঁদের আলোয় আমি খুব ভালো করে লক্ষ্য করলাম রনি অনেকটা গভীর পানির দিকে চলে গেছে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে হাঁটু পানিতে মাছ ধরছে। আর তখনই আমার সন্দেহ হলো, এটা কি রনি নাকি অন্য কিছু? আমি ভয়ে ভয়ে ডাক দিলাম,
রনি, এরপর আমি যা দেখলাম তা আজ অবধি আমি ভুলতে পারি না। আমি ডাকার পর রনি যখন আমার দিকে মাথা ঘুরে তাকালো, আমি চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পাই সেই ভিটায় পড়ে থাকা লাশটি। তার গলা পর্যন্ত কাপড় দিয়ে ঢাকা ছিল, মাথার চুলগুলো উঠে উঠে গেছে, সারা মুখে কোনো চামড়া পর্যন্ত নেই। কি যে ভয়ঙ্কর সেই দৃশ্য, আমি আজও ভুলতে পারি না। আমি প্রাণপণে চেষ্টা করছিলাম পারে উঠে আসার, কিন্তু কোনোভাবেই উঠতে পারছিলাম না। হঠাৎ করেই মনে হলো কি যেন খাবলে ধরেছিল আমার ঘাড়। আস্তে আস্তে তলিয়ে যাচ্ছিলাম পানির নিচে, আরো নিচে, অনেক গভীরে, অনেক গভীরে। আস্তে আস্তে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। কি যেন একটা চেপে ধরেছিল আমার ঘাড়ে। আস্তে 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 আস্তে। এরপর আমার যখন জ্ঞান ফেরে, আমি খুব অবাক হয়ে লক্ষ্য করি আমি একজন কবিরাজের বাড়িতে। আমার মা আমাকে কোলে নিয়ে বসে আছেন, মাথায় তখনও পানি ঢালা হচ্ছে। পরে আমার চাচাতো ভাইয়ের কাছে সব জানতে পারি। আমি যখন বাড়ি থেকে বের হয়ে যাই তার 10 থেকে 15 মিনিট পরেই রনি আসে আমাকে ডাকতে। অনেক ডাকাডাকির পর যখন কোনো সাড়া শব্দ না পায়, তখনও দরজায় কড়া নাড়ে। মার ঘুম ভেঙে যায়। মা বলে, কিরে তুই এখানে, রকি কই? রনি বলল, আমি তো এই মাত্রই আসলাম। মা বলল, কিন্তু ও তো খানিক আগে বের হয়ে গেছে। তখনই সন্দেহ হয় সবার। সবাই মিলে দৌড়ে বের হয় আমাকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে যখন নদীর পাড়ে আসে, খুব অবাক হয়ে লক্ষ্য করে সবাই নদীর প্রায় মাঝামাঝিতে আমি নাকি দাপাদাপি করছিলাম পানি থেকে ওঠার জন্য। তারপর সবাই মিলে নদীতে নেমে আমাকে তুলে নিয়ে আসে। আর এই ঘটনার পর থেকে আজ পর্যন্ত আর কোনোদিন আমার নদীতে নামা হয়নি। আজ পর্যন্ত কোনোদিন চাঁদের আলোয় রাতে একা ঘর থেকে বেরো হওয়া হয়নি, আজ পর্যন্ত না।